আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলা নিয়ে ট্রাম্প শিবিরে মতভেদ তুঙ্গে। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০। র্যাডিক্যাল অক্ষের পাল্টা জোট গড়বে ইসরায়েল, নেতানিয়াহু। খামেনেইকে হত্যাসহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের। গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাচ্ছে যে ৫ দেশ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। এই বিভেদ কেবল কৌশলগত নয়, বরং নীতিগত দিক থেকেও গভীর। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, কিছু উপদেষ্টা মনে করছেন ইরানের ওপর কঠোর সামরিক চাপ প্রয়োগ করা উচিত, এমনকি প্রয়োজনে সীমিত হামলার পথেও হাঁটতে হবে। তাদের যুক্তি হল, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব মোকাবেলায় এটি একমাত্র কার্যকর উপায়। তারা বিশ্বাস করেন, তেহরানের ওপর ক্রমাগত চাপ বজায় রাখলে দেশটি আলোচনা টেবিলে আসতে বাধ্য হবে এবং তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করবে। এই গোষ্ঠীর সদস্যরা প্রায়শই ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এবং সৌদি আরবের মতো আঞ্চলিক মিত্রদের স্থিতিশীলতার উপর জোর দেন। তাদের মতে, ইরানের দুর্বলতা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে শক্তিশালী করবে এবং ওই অঞ্চলে স্থিতিশীলতা আনবে। অন্যদিকে ট্রাম্প শিবিরের অন্য একটি অংশ সামরিক পদক্ষেপের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে। এই অংশের উপদেষ্টারা মনে করেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে, যার ফলশ্রুতু মার্কিন যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। তারা ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা তুলে ধরে সতর্ক করছেন যে সামরিক সমাধান সবসময় টেকসই হয় না এবং এর দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক পরিণতি হতে পারে। এই অংশের সদস্যরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক আলোচনার ওপর বেশি জোর দিচ্ছেন। তাদের মতে, কঠোর নিষেধাজ্ঞাগুলো ইরানকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে এবং আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সম্ভব। এই মতবিরোধ ট্রাম্পের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। যদি তিনি আবারও ক্ষমতায় আসেন, তবে ইরান নীতি নির্ধারণে তাকে এই দুই শিবিরের চাপ সামলাতে হবে। এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও বড় প্রভাব ফেলবে। এই বিতর্কের গভীরে রয়েছে মধ্যপ্রাচ্যের জটিল বাস্তবতা, যেখানে প্রতিটি সিদ্ধান্ত সুদূরপ্রসারী প্রভাব ফেলে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত পরিস্থিতি এবং সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় গত কয়েকদিনে আফগানিস্তানে পাকিস্তানের চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়ে ৮০ জনে দাঁড়িয়েছে, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। পাকিস্তান দাবি করছে, তাদের ভূখণ্ডে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তারা এই অভিযান চালিয়েছে, যেখানে আফগান তালেবান সরকারের মদতপুষ্ট জঙ্গিরা জড়িত। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাতে তাদের দেশে চলমান সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা যায়। এই হামলাগুলো বিশেষত আফগান পাকিস্তান সীমান্ত সংলগ্ন অঞ্চলে পরিচালিত হয়েছে, যেখানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান, টিটিপি এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর শক্তিশালী ঘাঁটি রয়েছে বলে ইসলামাবাদ দাবি করে। অন্যদিকে আফগান তালেবান সরকার এই হামলাগুলোকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। তালেবান মুখপাত্ররা দাবি করেছেন, এই হামলায় বেসামরিক নাগরিকরা নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা পাকিস্তানের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং এর পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা মারাত্মক আকার ধারণ করেছে। আফগানিস্তান পাকিস্তান সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করেছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব দুই দেশের প্রতি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। যদি এই উত্তেজনা প্রশমিত না হয়, তবে এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের দিকে নজর দেব, যেখানে তিনি র্যাডিক্যাল অক্ষের বিরুদ্ধে একটি পাল্টা জোট গঠনের ইঙ্গিত দিয়েছেন। নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরান এবং তার মিত্রদের নিয়ে গঠিত র্যাডিক্যাল অক্ষের মোকাবিলায় ইসরায়েল একটি নতুন আঞ্চলিক জোট গঠন করবে। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক দৃশ্যপটে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে দেখছেন এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করে আসছেন। তার মতে ইরান, হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত এই র্যাডিক্যাল অক্ষ মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই অক্ষের মোকাবিলায় ইসরায়েল বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, যা তথাকথিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। এই চুক্তিগুলো ইসরায়েলকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মতো দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেছে। নেতানিয়াহু মনে করেন, এই দেশগুলোর সাথে ইসরায়েলের অভিন্ন নিরাপত্তা উদ্বেগ রয়েছে, বিশেষ করে ইরানকে ঘিরে। এই জোট গঠনের মূল লক্ষ্য হবে ইরানের ক্রমবর্ধমান প্রভাব কমানো, তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিহত করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা। এই নতুন জোটের সম্ভাব্য সদস্যরা কারা হতে পারে? বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং হয়তো সুদানের মতো সুন্নি সংখ্যাগরিষ্ঠ আরব দেশগুলো এই জোটে যোগ দিতে পারে। এই দেশগুলোও ইরানের প্রভাবকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। যদি এই জোট গঠিত হয়, তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন ভারসাম্য আনবে। একদিকে থাকবে ইরান ও তার শিয়া মিত্ররা এবং অন্যদিকে থাকবে ইসরায়েল ও তার সুন্নি আরব মিত্ররা। এই মেরুকরণ আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাগাতে পারে, তবে নেতানিয়াহু মনে করেন এটি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। ইরানকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের আরেকটি চাঞ্চল্যকর পরিকল্পনার কথা ভাস হয়েছে, যেখানে খামেনিকে হত্যাসহ ব্যাপক হামলার ছক কষার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং ইরানে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা করেছিলেন। এই অভিযোগ আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাতের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা এমন একটি প্রস্তাব নিয়ে কাজ করছিলেন, যেখানে খামেনিকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং তেল অবকাঠামোতে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা ছিল। এই পরিকল্পনাগুলোর উদ্দেশ্য ছিল ইরানের আঞ্চলিক প্রভাবকে পঙ্গু করে দেওয়া এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণরূপে থামিয়ে দেওয়া। সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্পের কিছু কট্টরপন্থী উপদেষ্টা এই ধরনের চরম পদক্ষেপের পক্ষে ছিলেন, কারণ তারা মনে করতেন যে শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই ইরানকে বাগে আনা সম্ভব। তারা ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে এই পরিকল্পনাগুলো মার্কিন প্রতিরক্ষা বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছিল। অনেক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে খামেনিকে হত্যা এবং ইরানে ব্যাপক সামরিক হামলা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। তারা মনে করতেন এমন পদক্ষেপ ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধমূলক হামলার জন্ম দেবে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। শেষ পর্যন্ত এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়নি, তবে এর পেছনে ছিল ব্যাপক অভ্যন্তরীণ বিতর্ক এবং প্রতিরোধের চাপ। ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত আরও সংযত পদক্ষেপের দিকে ঝুঁকেছিল, যেমন জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা। এই তথ্য ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক মহলে ট্রাম্পের ইরান নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর জন্য 5টি দেশের প্রস্তুতির খবর নিয়ে আলোচনা করব। সাম্প্রতিক সংঘাতের পর গাজায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে
5টি দেশ এই আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। যদিও দেশগুলোর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে কূটনৈতিক সূত্রগুলো থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং আরব বিশ্বের কিছু দেশ এই বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। এই আন্তর্জাতিক বাহিনীর মূল উদ্দেশ্য হবে গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা, মানবিক সহায়তা বিতরণ নিশ্চিত করা এবং ভবিষ্যতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যে কোনো সংঘাত এড়াতে একটি বাফার জোন তৈরি করা। এটি গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। যেসব দেশ সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে তারা মূলত এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় বিশ্বাসী এবং মানবিক সংকট নিরসনে ভূমিকা রাখতে চায়। এই দেশগুলোর মধ্যে কিছু অভিজ্ঞ শান্তিরক্ষী বাহিনী রয়েছে যারা এর আগেও বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করেছে। তবে এই আন্তর্জাতিক বাহিনী গঠন এবং মোতায়েন একটি জটিল প্রক্রিয়া। এর জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি এবং পর্যাপ্ত আর্থিক ও লজিস্টিক সহায়তার প্রয়োজন হবে। ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়কেই এই বাহিনীর কার্যকারিতা নিয়ে একমত হতে হবে, যা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। ইসরায়েল তার নিরাপত্তা উদ্বেগের কারণে যে কোনো আন্তর্জাতিক বাহিনীর ক্ষমতা এবং কার্যপরিধি নিয়ে সতর্ক থাকতে পারে। অন্যদিকে ফিলিস্তিনিরা তাদের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষার বিষয়ে জোর দেবে। এই বাহিনী যদি সফলভাবে মোতায়েন করা যায় তবে তা গাজায় দীর্ঘদিনের সংঘাতের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এটি মানবিক পরিস্থিতি উন্নত করতে, অবকাঠামো পুনর্গঠনে এবং সাধারণ মানুষের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।